Podcast.com. lagi Oi Money! Boot Planet! আজ আপনাদের জন্য থাকছে প্রদীপ্ত দের লেখা গল্প দর্পণা। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। শুরু হচ্ছে আজকের গল্প দর্পণা। এগারোটা 40। ফ্লাইটটা লখনৌ এয়ারপোর্টের রানওয়ে ছুঁতেই ঘড়ির দিকে তাকালো অরূপ। আবহাওয়া খারাপ থাকার জন্য অনেকটাই রাত হয়ে গেল পৌঁছাতে। মেজাজটা সকাল থেকেই বিগড়ে আছে অরূপের। তাতে অবশ্য ওকে খুব একটা দোষ দেওয়া যায় না। সুরঞ্জনার সঙ্গে বিয়ের মাত্র 3 মাসের মাথায় হঠাৎ করেই লখনৌতে ট্রান্সফারের অর্ডার চলে আসে। সুরঞ্জনাকে বুঝিয়ে এখানে নিয়ে এসে সব গোছগাছ করে একটু থিতু হতে না হতেই মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো বসের হুকুম চলে এলো মুম্বাই গিয়ে একটা 3 দিনের জরুরি সেমিনার অ্যাটেন্ড করতে হবে। কোম্পানির রিজিয়নাল হেডের প্রমোশন পাওয়ার পরে বসের কথা না শুনে উপায় নেই। অগত্যা সুরঞ্জনাকে মানিয়ে বুঝিয়ে রওনা দিতেই হলো। সুরঞ্জনাকে কথাও দিয়েছিল সে সেমিনার শেষ করেই ফেরার ফ্লাইট ধরবে। না হলে তো আজকের রাতে কোম্পানির তরফ থেকে 5 তারা হোটেলে দেওয়া পার্টিতে বাকিরা সবাই এনজয় করছে। যদিও অরূপের ইচ্ছা ছিল না পার্টিতে এনজয় করার। সুরঞ্জনার জন্য সত্যি খারাপ লাগছিল তার। আর এই খারাপ লাগার সঙ্গে সমান্তরালভাবে বেড়ে উঠেছে একটা ভয়ের চোরা স্রোত। ওয়েটিং লঞ্চে আর যেতে হবে না অরূপকে। নিজের ব্যাকপ্যাকটাকে হ্যান্ড ব্যাগেজ হিসেবে নিয়ে এসেছে সে, যাতে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়। নিজের মোবাইলটা বের করলো একটা অ্যাপ ক্যাব নেওয়ার জন্য। অন করতে গিয়েই মনে পড়ল মোবাইলের চার্জ তো আগেই শেষ। তাড়াহুড়োতে বাড়ি থেকে বেরোনোর সময় পাওয়ার ব্যাঙ্কটাও নিতে ভুলে গিয়েছিল। বাইরে বেরিয়ে ট্যাক্সি বা অটো নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। চৌধুরী চরণ সিং, যার নামে লখনৌ এয়ারপোর্ট, তাঁর মূর্তি পেরিয়ে বাইরে রাস্তার দিকে এগিয়ে গেল। লখনৌ এয়ারপোর্ট থেকে আমিনাবাদে তাঁর ভাড়া বাড়িতে যেতে সময় লাগবে 8 ঘন্টার কাছাকাছি। রাস্তার নামটা এমনই যে মনে থাকবেই, গানেওয়ালি গলি। লোককে বলতেই কেমন যেন লাগে। মনে হয় বেলফুলের মালা জড়িয়ে বাবু মনে হয় মুজরা শুনতে যাবে। এখন যদিও সেসব চোখে পড়ে না, তবে নামটা শুনলে বোঝা যায় সেরকম কিছু ছিল নিশ্চয়ই। এসব এলোপাথারি কথা ভাবতে ভাবতেই একটা অটোর দেখা মিলল। ও ভাই সাহেব, আমিনাবাদ গানেওয়ালি গলি চলেंगे? অটোওয়ালা মেজাজ নিয়ে উত্তর দিল, ট্রেন চলেंगे। যাবার জন্য রাজি হয়েছে তাই ঢের। দড়াদড়ি না করে অটোতে উঠে পড়ে হালকা প্রতিরোধের সুরে বলল, क्यों भाई, 250 लीजिए। অটোওয়ালা পান বা গুটখা জাতীয় কিছু চিবোতে চিবোতে বলে, नहीं, पूरा लेंगे। অরূপ আর কথা বাড়ায় না। আমিনাবাদে তাঁর বাড়ি অবধি অটো ঢুকবে না। চওড়া রাস্তা থেকে একটা খুব সরু গলি দিয়ে তাকে হেঁটেই যেতে হবে। একটা জায়গায় অটোকে টাকা মিটিয়ে
হাঁটতে শুরু করলো অরূপ। গলির কুকুরগুলো প্রত্যাশিতভাবে ওকে দেখে চেঁচাতে লাগলো। সরু গলি ধরে একটু এগিয়ে বাঁদিকে আর একটা সরু গলিতে ঢুকেই ডান দিকের বিশাল দরজার বাড়িটাই আপাতত অরূপ আর সুরঞ্জনার ঠিকানা। বিশাল সদর দরজাটার ওপরের দিকে বহু পুরনো দুটো মুখোমুখি মাছের ধাতব নকশা বসানো। সময়ের সাথে সাথে রং কালো হয়ে গেলেও নকশা চমৎকার। সদর দরজাটাতে বেশ কয়েকবার জোরে জোরে মারার পর একজন কম বয়সী ছেলে দরজাটা খুলল। ছেলেটাকে চেনে অরূপ, তবে নাম জানে না। ছেলেটা দিনের বেলায় বাড়ির গায়ে নানা রকম মশলাদার চাটের চাকা গাড়ি লাগায়, আর রাতে গাড়িটা বাড়ির ভেতর ঢুকিয়ে সামনের ফাঁকা জায়গাটায় শোয়। এইটুকুর পরিবর্তে তাকে দুবেলা বাড়ির পাম্প চালানো আর কয়েকটা টুকটাক কাজ করে দিতে হয়। অরূপ ভেতরে ঢুকে বাঁদিক বরাবর হাঁটতে লাগলো। এই জায়গাটা রাতে কেমন জানি লাগে অরূপের। সদর দরজা দিয়ে ঢুকে বাঁদিকে খানিকটা হেঁটে যাওয়ার পর আসবে সিঁড়িঘর। সেই সিঁড়িঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে 3 তলা গেলে তবে পৌঁছানো যাবে ঘরে। প্রথম দিন দিনের বেলা দেখতে এসেই সুরঞ্জনা রাজি হয়নি থাকতে। কম টাকায় এত বড় বড় ঘর পাওয়া মুশকিল। বহু অনুনয় বিনয়ের পরে সুরঞ্জনা রাজি হয়েছিল, কিন্তু কিছুদিন যাওয়ার পরেই অরূপের নিজেরই মনে হয় এখানে ভাড়া না নিলেই ভালো হতো। কিছু যেন একটা আছে এই বাড়িটার মধ্যে, যেটা দিনের বেলায় বাইরের শোরগোলে বোঝা না গেলেও রাতের বেলায় অদ্ভুত একটা ভয়ের কালো ছায়া মনের ওপর পড়তে বাধ্য। আজকে এতটাই গা ছমছম করে উঠল অরূপের যে ও হাঁটার বদলে খানিকটা যেন হাঁটা আর দৌড়ের মাঝামাঝি গতিতে পার হলো সিঁড়িঘর অব্দি। এরপর এক নিঃশ্বাসে আধো অন্ধকার সিঁড়ি বেয়ে 3 তলায় এসেই কলিং বেলটা টিপে হাঁপায় অরূপ। সুরঞ্জনা দরজা খুলতে সময় লাগাচ্ছে, আর একটা সেকেন্ড কাটানো যেন কঠিন হয়ে যাচ্ছে অরূপের। এই দেরি অবশ্য অরূপের চেনা। যেদিনই সুরঞ্জনার অভিমান হয় সেদিনই তার বহিঃপ্রকাশ এই দেরি করেই দেখায় সুরঞ্জনা। কিন্তু আজ সত্যিই তার অভিমান অমূলক নয়। মোবাইলটা পর্যন্ত চার্জ দিতে ভুলে গেছে অরূপ। দেরি দেখে প্রবল উৎকণ্ঠায় নিশ্চয়ই অনেকবার ফোন করে সুরঞ্জনা অফ পেয়েছে। তাই আজ অরূপের সুরঞ্জনার কাছে সোজাসুজি ক্ষমা না চাইলে বরফ গলানো মুশকিল। ভাবতে থাকে অরূপ। সুরঞ্জনা এসে দরজা খোলে, তবে চোখে মুখে গভীর ঘুমের ভাব স্পষ্ট। শুধু জিজ্ঞেস করল, এত দেরি হলো আজ? অরূপের মুখে একটা প্রশান্তির ভাব এলো, কারণ তার রঞ্জু ঘুমিয়ে পড়লে আর ঠিক রাগ দেখিয়ে উঠতে পারে না। এর আগেও এমন হয়েছে। তাই অরূপ জবাব দেয়, হ্যাঁ, ওয়েদার খারাপ বলে ফ্লাইটটা লেট করলো। ফোনটারও চার্জ শেষ হয়ে গেল বলে তোমায় জানাতে পারলাম না। যাকগে, তুমি শুয়ে পড়ো, আমি হাত পা ধুয়ে টেবিলে গিয়ে খেয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ঘুম জড়ানো গলায় বলল সুরঞ্জনা। খাবার টেবিলে বসে অরূপ অবাক। আজ সারপ্রাইজ দেবে বলেছিল রঞ্জু। নান রুটি আর সঙ্গে লখনৌয়ের টুন্ডে কাবাব বানিয়েছে আজ। আমিনাবাদে এক মুসলিম দোকানের বিখ্যাত টুন্ডে কাবাব খেতে চেয়েছিল অরূপ। রঞ্জু রাজি হয়নি, বলেছিল বাড়িতেই বানিয়ে দেবে। সত্যি দিব্যি বানিয়েছে মেনুটা। সারাটা দিন রান্নার ভিডিও দেখে দেখে এগুলো বেশ শিখেছে রঞ্জু। খিদের মুখে এরকম সুস্বাদু খাবার খেয়ে হাত চাটতে চাটতে ভাবে অরূপ। খাওয়া শেষ করে শোবার ঘরে এসে দেখে রঞ্জু ঘুমিয়ে কাদা। রান্নার বাহবাটা কাল সকালে উঠেই দিতে হবে রঞ্জুকে। ভাবতে ভাবতে মোবাইলটা চার্জারে ঢুকিয়ে প্লাগ ইন করে অরূপ। তারপর শুয়ে পড়ে রঞ্জুর পাশে। মাথার ওপর ফ্যানটা বেশ উঁচুতে ঘুরছে, যদিও সেটাও একটা লম্বা লোহার রড দিয়ে ফিট করা হয়েছে। সিলিংয়ের হাইট এতটাই উঁচু, অবসন্ন শরীরে সবে চোখের পাতা বুঝতেই অরূপের মনে হলো একটা জরুরি মেল করার কথা। বসকে এখনই মেলটা করে দিতে পারলে কাল সকালে দেরি করে ঘুম থেকে উঠলেও চাপ থাকবে না। আবার বিছানা থেকে উঠে মোবাইলটা অন করল অরূপ। কিছুক্ষণের মধ্যেই মেসেজের বন্যা বয়ে যায় অরূপের ফোনে।
সবকটা মেসেজই এসেছে রঞ্জুর ফোন থেকে। এই ঘটনার ঠিক 2 ঘন্টা আগে যা যা ঘটেছিল, এখন সেই প্রসঙ্গে আসি। বিশাল রান্নাঘরের একদিকে কভারে ঠেস দিয়ে রাখা মোবাইলে বারবার রিপ্লে করে চলেছে ইউটিউবের টুন্ডে কাবাব বানানোর পদ্ধতি। সুরঞ্জনা আজ অরূপকে এই মেনুটা খাইয়ে চমকে দেবে ঠিক করেছে। এরকম রান্নাবান্না নিয়ে মেতে থাকতে পারলেই ওর দিনটা বেশ কাটে। না হলে এমনিতেই বিয়ের পরপর একটা মন খারাপের রেশ থাকে। তারপরে এই বাড়িটাতে কিছু একটা নিয়ে ব্যস্ত না থাকলে একটা চাপা আতঙ্ক গ্রাস করছে ওকে। অরূপকে বলেও রেখেছে ও নতুন একটা ভাড়া বাড়ি দেখতে। এরকম অবস্থায় রেখে অরূপ চলে গেছে মুম্বাই। আজব কাজ পাগল ছেলে অরূপ। মাঝে মাঝে অরূপের কাজকে ভীষণ হিংসা হয় সুরঞ্জনার, আবার গর্বও হয় ভীষণ, এত কম বয়সে এত উন্নতির জন্য। কি করবে বুঝে উঠতে পারে না সুরঞ্জনা। গত 2 দিন রাতে ভালো করে ঘুমোতে পারেনি সে। যতবারই ঘুমোতে চেয়েছে একটা শব্দ শুনে তার ঘুম ভেঙে গেছে। সারা ঘর জুড়ে কেউ যেন ঘুঙুর পরে হেঁটে বেড়াচ্ছে আর গুনগুন করে ঠুমরি গাইছে। মাইক্রোওভেনের আওয়াজে চমকে উঠল সুরঞ্জনা। কাবাবটা প্রায় হয়ে এসেছে। একটা ফোনও করেনি অরূপ দুপুর থেকে, এখনও ফোন অফ। ভেবেছিল আসার সময়টা জেনে নিয়ে নান রুটি বানাবে, তাহলে রুটিগুলো গরম থাকবে। এতক্ষণে এয়ারপোর্টে চলে আসার কথা। আর না ভেবে চটপট রুটিগুলো করেই নেয় সুরঞ্জনা। তারপর বাথরুমে যায় একটা শাওয়ার নিতে। এই বাড়িটাতে বাথরুমে স্নান করতে গেলেও আড়ষ্ট লাগে সুরঞ্জনার। মনে হয় কে যেন ওকে আড়াল থেকে দেখছে। স্নান সেরে এসে একটা সুন্দর শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সুরঞ্জনা। বেলজিয়ান গ্লাসের এই আয়না আর তার সঙ্গে লাগানো ড্রেসিং টেবিল আগে থেকেই ছিল এই ঘরে। ভালো করে চুল আঁচড়ে তারপর কপালে একটা টিপ পরে নেয় সুরঞ্জনা। তারপর রান্নাঘরের দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ থমকে যায় সুরঞ্জনা। আয়নায় কি তার প্রতিবিম্বকে একটু অন্যরকম দেখালো? ফিরে তাকায় সুরঞ্জনা। কিছুই নেই, সব তার মনের ভুল। ভূতের সিনেমা দেখে দেখে মাথাটা একদম গেছে। এই কথা ভেবে নিজের মনে মনে হেসে ওঠে সুরঞ্জনা। চলে যায় রান্নাঘরের দিকে স্যালাড রেডি করতে। সে ফিরেও দেখল না তার প্রতিবিম্ব কিন্তু একইভাবে ঘাড় বেঁকিয়ে তার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টির দিকে তাকালে গায়ের রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। সব কাজ শেষ হয়ে গেলে সুরঞ্জনা ফিরে আসে শোবার ঘরে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা চুলের কাঁটা বের করে আয়নার এক পাশে একটা চাবি লাগানোর ফুটোতে সেটা ঢুকিয়ে রেখে খোপা বেঁধে নিয়ে সেটা নিতে গিয়েই খেয়াল করলো সম্পূর্ণ আয়না যেন একটু বেরিয়ে এসেছে ডান দিক থেকে। চুলের কাঁটাটা বের করে খোপায় চালান করে দিয়ে সুরঞ্জনা উঁকি দিয়ে দেখে আয়নার পেছনে একটা ঘুটঘুটে অন্ধকার ঘর। সুরঞ্জনার আশঙ্কাই সত্যি হলো। এই বাড়িতে ঢোকার পর থেকেই ওর ষষ্ঠ ইন্দ্রিয় ওকে জানান দিচ্ছিল যে এই বাড়িতে রহস্যজনক কিছু একটা আছে। মোবাইলের আলো ভেতরে ফেলে এটুকু বোঝা গেল যে ভেতরে একটা ঘর। আস্তে আস্তে সুরঞ্জনা পা রাখল ঘরের ভেতর দেখার জন্য। ঠিকমতো কিছু বুঝে ওঠার আগেই ওর পা গিয়ে পড়ল মেঝেতে রাখা একটা ধাতব পাতের মতো একটা লিভারে। আর দরজার মতো আয়নার পেছন দিকটা বন্ধ হয়ে গেল সশব্দে। কয়েক মুহূর্তের জন্য সুরঞ্জনার যেন দম বন্ধ হয়ে গেল। মোবাইলের আলোটা জ্বালিয়ে প্রথম 2 মিনিট পা দিয়ে লিভারটাকে চেপে দরজা খোলার চেষ্টা করে বিফল হলো। চারপাশে মোবাইলের আলোতে দেখল ঘরটা 6 ফুট বাই 7 ফুটের কাছাকাছি হবে।
কোনো দিকে কোনো দরজা জানালা নেই। খুব সম্ভবত এটা একটা গুম ঘর। তবে এরকম ঘর বানানোর উদ্দেশ্য বুঝতে পারল না। নিজের নির্বুদ্ধিতার ওপর ভীষণ রাগ উঠল সুরঞ্জনা। উৎকণ্ঠায় পরপর 3 বার ফোন করলো অরূপকে। এখনো অফ। মোবাইলের চার্জ আছে মাত্র 3টে দাগ। ব্যাটারি বাঁচাতে লাইটটা অফ করলো সুরঞ্জনা। লাইটটা বন্ধ করতেই চারপাশের জমাট বাঁধা অন্ধকার যেন ওকে চাপটে ধরল চারপাশ থেকে। চোখ বন্ধ করলো সুরঞ্জনা। মনে হচ্ছে যেন পেছনে একদম গা ঘেঁষে কেউ দাঁড়িয়ে থেকে ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। না, পারবে না থাকতে অন্ধকারে। আবার মোবাইলের লাইটটা চালিয়ে দেয়। আবার ফোন করে অরূপকে। আবার অফ। ব্যাটারিতে চার্জ 3টে দাগে চলে এসেছে। যতক্ষণ ব্যাটারি আছে ততক্ষণই বাঁচার আশা থাকবে। তারপরে মৃত্যুর অন্ধকারে তলিয়ে যাবে সে। মেসেজ করতে শুরু করে অরূপকে, পরপর 4টে। যা মনে আসছে লিখে ফেলছে। তারপর একটু দম নিয়ে ফোন করে কলকাতায় তার বাবাকে। ঘরটায় কোনো ফাঁক ফোঁকর নেই বলে নেটওয়ার্কও ঠিক আসছে না। তার মধ্যেই সে বাবার গলা শুনে কেঁদে ফেলল। আর এই জন্মে তার বাবার সঙ্গে তার কথা হবে না মনে হয়। তারপর ফোনটা কেটে দিল সুরঞ্জনা। দরজায় গায়ের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতে লাগলো, যদি অরূপ শুনতে পায়। পরক্ষণেই মনে হলো ঢোকার দরজাই তো বন্ধ। অরূপকে ভেতরে ঢুকতে গেলে দরজা ভেঙে ঢুকতে হবে। অত সময় সে কি দিতে পারবে? হঠাৎ খেয়াল হলো দরজার নিচের দিকের সেই ছোট্ট ফুটোর দিকে, যেখানে চুলের কাঁটা ঢোকাতে দরজাটা খুলে যায়। একদম মাটিতে নিচু হয়ে বসে ফুটোটাতে চোখ গলিয়েই তার শির দ্বারা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তাঁরই মতন দেখতে একজন তার অন্য একটা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল সে। সে পাগল হয়ে গেল না তো? আবার একবার ফুটোতে চোখ রাখল সুরঞ্জনা। না, ভুল দেখেনি। আর ঠিক সেই মুহূর্তেই দরজায় কলিং বেলের আওয়াজ শোনা গেল। নিশ্চয়ই অরূপ এসেছে। ফুটোতে চোখ দিয়ে ওই মহিলাকে খুঁজতে লাগলো। হঠাৎ উধাও। ঘরের চারপাশে কোথাও দেখা যাচ্ছে না। হঠাৎ ওই ফুটোর সামনে চলে আসে ওই মহিলা। সুরঞ্জনার চোখের দিকে তাকিয়ে বলে, যতক্ষণ চুপ করে থাকবে ততক্ষণ তোর স্বামীকে বাঁচিয়ে রাখবো, মনে রাখিস। আঙুল তুলে শাসালো সুরঞ্জনাকে। সুরঞ্জনা স্তব্ধ হয়ে গেল। এরপর অরূপ ঘরে ঢুকল। সুরঞ্জনা প্রথমে ভাবল জোরে ধাক্কা মেরে জানিয়ে দেবে অরূপকে, যা থাকে কপালে। পরক্ষণেই অরূপকে একটা মেসেজ লিখে ভাবল প্রতিপক্ষ কতটা শক্তিশালী সেটা না জেনে কিছু করা ঠিক হবে না। অপেক্ষা করতে হবে সঠিক মুহূর্তের। অরূপ ফ্রেশ হয়ে খাবার খেয়ে শোবার ঘরে এলো। উফ, ফোনটা অন করো অরূপ। আর কবে করবে? আমি এখানে দমবন্ধ হয়ে মরে গেলে? মনে মনে অরূপকে চরম ভৎসনা করে সুরঞ্জনা। এরপর তার বিছানায় তার স্বামী অরূপ এসে শুয়ে পড়ে এক অশরীরী নারীর পাশে। কিছুক্ষণ পরে অরূপ বিছানা ছেড়ে উঠে অন করলো ফোনটা। সুরঞ্জনার বুকের ভেতরে যেন নিভন্ত কোনো আলো দপ করে জ্বলে উঠল। অরূপের চোখ স্থির, হতভম্ব হয়ে পড়ে যাচ্ছে তার রঞ্জুর পাঠানো মেসেজগুলো। প্রথম মেসেজ, অরূপ, আমি আয়নার পেছনে একটা ঘরে আটকে পড়েছি। আয়নার নিচের দিকে একটা ফুটো আছে, দেখো। ড্রয়ার থেকে একটা চুলের কাঁটা নিয়ে ওখানে ঢোকালেই দেখবে আয়নার পেছনে একটা ঘর খুলছে। তোমাকে আমাকে এখান থেকে বের করতেই হবে। বাঁচাতে পারবে তো আমাকে? দ্বিতীয় মেসেজ, ব্যাটারির আর মাত্র 2টো দাগ আছে।
তুমি তাড়াতাড়ি না করলে আমি এখানেই দম বন্ধ হয়ে মরে যাব। তৃতীয় মেসেজ। অরূপ, কোথায় তুমি? আমি জানি না তুমি আমাকে বাঁচাতে পারবে কিনা, কিন্তু একটা কথা জেনে রেখো, আমি তোমাকে খুব ভালোবাসি। সব থেকে শেষের মেসেজটা পড়ে অরূপের দম বন্ধ হয়ে গেল। অরূপ, ওই মহিলা আমার মতো দেখতে, কিন্তু আমি নই। মনে হচ্ছে ও কোনো মানুষ নয়। তুমি সাবধানে থেকো। আমি আয়নার ফুটোটা থেকে তোমাকে আর ওকে দেখতে পাচ্ছি। আমাকে ও শাসিয়েছে যে তুমি জানতে পারলে তোমাকে ও মেরে দেবে। আমি তো আর বাঁচতে পারবো না, কিন্তু তোমার জন্য চিন্তা হচ্ছে। ব্যাটারি শেষ। মেসেজটা শেষ করেই মুহূর্তে ওর চোখ চলে গেল আয়নার নিচের দিকে। দূর থেকে কোনো ফটোও দেখা গেল না। এরপরই অরূপের মোবাইলে পরপর মেসেজ ঢুকতে থাকে কলকাতার ওর শ্বশুর বাড়ি আর নিজের বাড়ি থেকে। কিছু না ভেবে আগে মোবাইলে মেসেজ করে সুরঞ্জনাকে, তুমি ঠিক আছো তো, রিপ্লাই করো। মেসেজ পেন্ডিং দেখালো, তার মানে মোবাইলটা অফ হয়ে গেছে। কি করবে ভেবে পাচ্ছে না অরূপ। কপালের চারপাশে বিন্দু বিন্দু ঘামেরা জড়ো হতে শুরু করেছে চোয়াল বেয়ে নামবে বলে। কে এই মহিলা? কোথা থেকে আসলো এই মহিলা? হঠাৎ বিদ্যুতের বেগে একটা চিন্তা অরূপের মাথায় এলো। রঞ্জু মজা করছে না তো? হতে পারে সবটাই ইয়ার্কি। যদি হয় তাহলেই ভালো। যদিও পারিপার্শ্বিক অবস্থা আর অরূপের ষষ্ঠেন্দ্রিয় জানান দিচ্ছে সে এবং রঞ্জু খুব ভয়াবহ বিপদের মুখে পড়েছে। এবারে সে আস্তে আস্তে খাটে শুয়ে থাকা নারী শরীরের দিকে এগিয়ে যায়। রঞ্জু হানিমুনে গোয়াতে গিয়ে কাঁধের পেছন দিকটাতে অরূপের নাম লিখে একটা ট্যাটু করেছিল। সেই ট্যাটুটাই আজ কেমন যেন ঠেকছে। সামনে গিয়ে দেখল সম্পূর্ণ ট্যাটুটা বাঁদিক আর ডান দিক পাল্টে গেছে, আর সমস্ত লেখা উল্টে গেছে, ঠিক যেমন আয়নায় প্রতিফলন ঘটে। অরূপ আস্তে করে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখতে যায় ট্যাটুটাকে। হঠাৎ রঞ্জুরূপী সেই নারী পেছন ফিরে তাকায় অরূপের দিকে। চোখ দুটো বেশ লাল, আর কিছুক্ষণ আগেই যে ঘুমের ভাব ছিল তার কিছুই আর অবশিষ্ট নেই। যদি কিছু থেকে থাকে তাহলে সেই দৃষ্টিতে আছে শুধু গা হিম করা আতঙ্ক। পাছে অরূপ ধরা পড়ে যায় যে সে সব জেনে ফেলেছে, তাই বেশিক্ষণ ওই চোখের দিকে তাকালো না। নিজের দুর্বলতা ঢাকতে শুধু বলল, না কিছু না, দেখছিলাম ঘুমিয়ে পড়েছো কিনা। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। বলে আবার পাশ ফিরল সেই নারী। অরূপ এতক্ষণে নিশ্চিত এই নারী তার রঞ্জু নয়। রঞ্জুর গায়ের গন্ধ ও চেনে। এই মহিলার গায়ের থেকে একটা উদ্ভট আঁশটে গন্ধ বেরোচ্ছে। চোখ বন্ধ করে ভাবতে থাকে অরূপ, কি করে বাঁচাবে তার রঞ্জুকে? আদৌ কি বেঁচে আছে রঞ্জু? হঠাৎ রঞ্জুকে পাঠানো মেসেজটা ডেলিভার দেখালো। অরূপের চোখে আশার ঝলকানি। তার মানে রঞ্জু এখনো বেঁচে আছে। হয়তো নেটওয়ার্ক ছিল না, অথবা অফ করে রেখেছিল ব্যাটারি বাঁচানোর জন্য। এখন বাঁচাতেই হবে রঞ্জুকে। অন্য ঘরে থাকলে না হয় চট করে বেরিয়ে এই ঘরটা বন্ধ করে দিত, কিন্তু তাও তো সম্ভব নয়। একটাই উপায়, যদি এই মহিলাকে কোনোভাবে বাথরুমে বন্ধ করা যায়। চট করে আরেকটা মেসেজ টাইপ করে সুরঞ্জনাকে, তোমার নাম ধরে ডাকলেও কোনো সাড়া দেবে না, ঠিক আছে? কয়েক সেকেন্ডের মধ্যেই রিপ্লাই আসে, ঠিক আছে। গ্রিন সিগন্যাল পেয়ে গেল অরূপ। কিন্তু বাথরুম অবধি নিয়ে যাবে কি করে? যেভাবেই হোক পারতেই হবে। চোয়াল চেপে বিছানা ছেড়ে উঠে পড়ে অরূপ। আস্তে আস্তে পা টিপে টিপে চলতে থাকে বাথরুমের দিকে। বাথরুমের ভেতরে ঢুকে জলের কলটা খুলে দেয় অরূপ। তারপর দরজা বন্ধ করে দিয়ে প্রমাদ গুনতে থাকে। অরূপ জানে যে সেই মহিলা ঘুমোয়নি, জেগে আছে। কলটা বন্ধ করে দরজাটা খুলল। তারপর একটা মগ আর বালতি ফেলার আওয়াজ করে
চৌকাঠের দুপাশে আধা আধি করে শুয়ে চেঁচাতে থাকে অরূপ। রঞ্জু, শুনছো? আমি পড়ে গেছি রঞ্জু, হেল্প রঞ্জু, রঞ্জু হেল্প। চিৎকারটা শুনেই সুরঞ্জনার চোখ বড় বড় হয়ে গেল। চোখটা আরো ছোট করে ছোট্ট ফুটোটার মধ্যে দৃষ্টিটাকে তীক্ষ্ণ করল সুরঞ্জনা। সেই অশরীরী নারী সেই চিৎকার শুনে উঠে পড়েছে বিছানা থেকে, বেরিয়ে গেল শোবার ঘরের দরজা দিয়ে বাথরুমের দিকে। পুরো ঘর ফাঁকা। প্রত্যেকটা হৃদস্পন্দন যেন সুরঞ্জনা হাতুড়ির আওয়াজের মতো স্পষ্ট শুনতে পাচ্ছে। দড়াম করে বাথরুমের দরজাটা বন্ধ হওয়ার আওয়াজ শুনতে পেল সুরঞ্জনা। কি হচ্ছে সেটা ভাবতে না ভাবতেই অরূপকে ঘরে ঢুকতে দেখে সুরঞ্জনা। আয়নার নিচের ড্রয়ার থেকে একটা চুলের কাঁটা বের করে আয়নার ফুটোর মধ্যে চালান করে দেয় অরূপ। খুলে যায় দরজা। সুরঞ্জনার ধরে যেন প্রাণ এলো অরূপকে পেয়ে। জিজ্ঞেস করে, সে কোথায় গেল? বাথরুমে আটকে রেখেছি, চলো বেরিয়ে যাই। সুরঞ্জনার হাত ধরে বলে অরূপ। অরূপ এগিয়ে গেল দরজার দিকে। সুরঞ্জনা পিছু নিল। হঠাৎ সুরঞ্জনা থমকে গেল। অরূপের বাঁ দিকের গালে একটা মস্ত আঁচিল, যেটা ওর ডান দিকের গালে থাকে। কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে দেখে বাথরুমের সামনে অরূপের নিথর দেহ পড়ে আছে, যার ঘাটটা বীভৎসভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সুরঞ্জনার চোখ ঝাপসা হতে হতে ও শুনতে পায় ওর কানের কাছে এক নারী কণ্ঠ বলছে, ये मेरा महल है, फरीदाबाई की महल। यहाँ जो रहेगा उसका ऐसा ही हश्र होगा। কথাটা বলার পরেই একটা বড় ছুরি দিয়ে সুরঞ্জনার গলায় গভীর একটা পোঁচ মেরে দেয় সেই অরূপের রূপ ধরা অশরীরী। সুরঞ্জনা মাটিতে পড়ে কাটা ছাগলের মতো ছটফট করতে থাকে। কাটা জায়গা থেকে গল গল করে রক্ত বেরিয়ে মুহূর্তের মধ্যে ভরে যায় সমস্ত মেঝে। সেই অশরীরী তারপর চলে যায় শোবার ঘরে। একটা অন্য নারীর চেহারা নিয়ে পায়ে ঘুঙুর পরে ঠুমরির ঠেকার তালে পা ঠুকতে থাকে মেঝেতে। গোটা রাত শোনা যায় সেই আওয়াজ। একদিন পরে লখনৌর জনপ্রিয় দৈনিক জাগরণ সংবাদপত্রের ২ নম্বর পাতায় আমিনাবাদে অস্বাভাবিক খুন এই শিরোনামে খবর বেরোয়, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, কাল গভীর রাতে আমিনাবাদের গানেওয়ালি গলির এক ভাড়া বাড়িতে এক বাঙালি দম্পতির অস্বাভাবিক মৃত্যু হয়। আনুমানিক ৩০ বছর বয়সী অরূপ সামন্তের গলাটা কেউ বিশ্রীভাবে ঘুরিয়ে দিয়েছে আর ওনার স্ত্রীকে গলার নলি কেটে হত্যা করেছে। তবে এই দুজনের কারুরই একে অপরকে মেরে আত্মহত্যার সম্ভাবনা নেই। পুলিশের মতে কোনো একজনের পক্ষে এভাবে আত্মহত্যা করা সম্ভব নয়। এখানে তৃতীয় কোনো ব্যক্তি নিশ্চয়ই জড়িত। তবে আশ্চর্যের বিষয় এই যে ওই ঘরে ফরেনসিক বিশেষজ্ঞরা কোনো তৃতীয় ব্যক্তির বিন্দুমাত্র চিহ্ন পাননি। তবে প্রতিবেশীদের মত ভিন্ন। তাদের মতে ওই ঘরে যারাই ভাড়াটে হিসেবে এসেছে তারাই বিভিন্ন অলৌকিক কার্যকলাপের সম্মুখীন হয়ে নয় ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা অন্য কোথাও পালিয়েছে। তাদের বক্তব্য, অনেক বছর আগে এই মহলে হত্যা করে গুম করা হয়েছিল একজন বাইজিকে। তারপর থেকেই এই বাড়ি অভিশপ্ত। এতক্ষণ শুনছিলেন প্রদীপ্ত দের লেখা গল্প দর্পণা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেইল করতে পারেন অথবা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন। ভূত প্ল্যানেট।